আমাদের আজকের মুভিতে একদিকে রয়েছে একটা সুন্দর লাভ স্টোরি এবং অন্যদিকে রয়েছে একটা বড় রহস্য। মনে প্রশ্ন উঠবে, কেন এই নারীটা মন্দির রেখে এই জলাশয়ের মধ্যে প্রার্থনা করতে আসে, আর কেন গ্রামের মানুষ একটা জিনিসের জন্য মরিয়া হয়ে আছে। ওই জিনিসটা লুকিয়ে রাখা ছিল একটা নিরাপদ জায়গায়, আর সেখান থেকে এই লোকটা চুরি করতে চাই। লোকটা নাকি নিজের সাথে হওয়া অন্যায় এবং অপমানের প্রতিশোধ নিতে ওই জিনিসটা নিজের কাছেই রাখতে চাই। তবে কি সেই মূল্যবান জিনিসটা, আর তার জন্য এত উন্মাদনা কেন? দেখতে হলে থাকতে হবে পুরো ভিডিওটা জুড়ে। তাহলে চলো মূল গল্পে ফেরা যাক। তো হ্যালো মাই লাভস অ্যান্ড দিস ইজ দ্য টক স্টোরি। আচ্ছা, গল্পটা বুঝতে হলে আমার কথাগুলো কিন্তু মন দিয়ে শুনতে হবে। তো গল্পের শুরুতেই একজন নারীর কণ্ঠে শোনা যায়, অনেক অনেক আগে আমাদের এই গ্রাম অর্থাৎ এই হরিপ্রমে একটা গ্রহাণু আছড়ে পড়ে, আর ওই গ্রহাণুতে ছিল এক মূল্যবান ধাতু। বেশ কিছুকাল পরে অ্যাডাক্কাল নামক এক রাজ্যের রাজার অনুচর এই ধাতু নিয়ে যায় এবং তার সাথে বেশ কিছু গুপ্ত ধাতু যোগ করে একটা বিশেষ দ্বীপ তৈরি করে, অর্থাৎ প্রদীপ তৈরি করে। আর এই মূর্তিটাকে কেন প্রদীপ বলা হচ্ছে? দেখো, বেশ কয়েকটা প্রদীপের সমন্বয় এই মূর্তিটা, আর এই কারণে এই মূর্তিটাকে প্রদীপ বলা হয়েছে। আর এই প্রদীপটা জল, বাতাস, বজ্রপাত নিয়ন্ত্রণ করতে পারে। ওই মেয়েটা তার ঠাকুমাকে প্রশ্ন করে, আচ্ছা ঠাকুমা, তাহলে ওই প্রদীপটা আমাদের গ্রামে আনা হলো কিভাবে? তখন সে বলে, ওই প্রদীপটা এনেছিল এক মহান বীর। এক সময় ওই রাজার উপরে সংকট নেমে আসে। এক বিদেশি বণিক তার জামাইকে আটকে রাখে এবং তাকে বাঁচাতে চায় ওই বীর। তখন ওই রাজা ওই বীরকে ইচ্ছা মতো উপহার চেয়ে নিতে বললেন। তখন উপহার স্বরূপ ওই প্রদীপটা চেয়ে বসে। আর ওই বীর আর কেউ নয়, আমাদেরই পূর্বপুরুষ। তার নাম কুঞ্জিকেলু। এর কিছুদিনের মধ্যে গ্রামে মহামারী চলে আসে। সকলেই মারা যেতে শুরু করে। এমন সময় ওই রাজার জামাই একটা গোপন খবর নিয়ে আসে, যেটা আজও জানা যায়নি। তবে হ্যাঁ, আমরা কিন্তু জানতে পারবো, আর তার জন্য শেষ পর্যন্ত আমার সাথে থাকতে হবে। এদিকে ওই মেয়েটা একসময় বলে ওঠে, আচ্ছা ঠাকুমা, মানিয়ামের গল্পটা একটু বলো না। তখন ওই মহিলাটা রেগে যায়, বলে রাতের বেলায় কোনো চোরকে স্মরণ করা উচিত নয়। শোনা যায় ওই মানিয়াম নাকি ওই প্রদীপটা চুরি করেছিল। তবে ওই চুরি করার পিছনে কারণ তো একটা আছে, তাই না? হ্যাঁ, আমরা সেটাও জানতে পারবো। যাই হোক, মানিয়াম অনেক বড় সড়ো চোর ছিল, নিমিষেই সব কিছু লুট করে নিতে পারত। আর এ হলো ওই মানিয়ামের নাতি অজয়ন। অজয়ন মানিয়ামের নাতি হওয়ার কারণে মানুষের কাছে অপমান, অপদস্থ আর মারধর খায়, যেটা তার দিদার কাছে এসে বলে। এদিকে দিদা আর কি করবে, সান্ত্বনা দেয়। এদিকে অজয়ন আর ওই মেয়েটার মধ্যে ভাব জমে যায়। একটা জিনিস খেয়াল করে দেখেছ, ওই প্রদীপটা এনেছিল এই মেয়েটার পূর্বপুরুষ, আর ওই প্রদীপটা চুরি করেছিল এই অজয়নের দাদু। তাহলে এখানকার সম্পর্কটা চোর পুলিশের হয়ে গেল না? দেখোই না কি হয় শেষ পর্যন্ত। এভাবে অনেকটা বছর কেটে যায়। আর এ হলো আজকের অজয়ন, আর এ হলো ওই মেয়েটা, নাম লক্ষ্মী। অজয়ন এখন একজন ছোটোখাটো ইলেকট্রিশিয়ান। অজয়ন রেডিওর মাধ্যমে লক্ষ্মীর সাথে যোগাযোগ করে। লক্ষ্মী যদিও কোনো বার্তা পাঠাতে পারে না, কিন্তু সে অজয়নের বার্তা শুনতে পারে। লক্ষ্মী এদিকে অজয়নের বার্তা শুনতে শুনতে হঠাৎ রুমে তার বাবা চলে আসে। লক্ষ্মী তো এদিকে পুরো ভয় পেয়ে যায়। যাই হোক, সেদিনের মতো তাদের চ্যাপ্টার শেষ। পরের দিন অজয়নকে যেতে হয় লক্ষ্মীদের বাসায়। তাদের নাকি মোটরের সমস্যা হয়েছে, কিন্তু সেখানে গিয়ে দেখে শুধুমাত্র একটা ফিউজ নষ্ট হয়ে গিয়েছে। আসলে লক্ষ্মী কাট আউটের মধ্যে লবণ দিয়ে রাখে, যার কারণে ফিউজ বারবার নষ্ট হয়ে যায়, আর অজয়নকে সেটা ঠিক করতে আসতে হয়। আর এভাবেই চলছে তাদের মধ্যে। আসলে প্রেমে পড়লে যে কত কিছু করা লাগে তার হিসাব নাই। এদিকে লক্ষ্মী একজন দাঁড়িয়ে থাকা লোককে বলছে, কুটাপ্পা আঙ্কেল, আমার ঘরের বাতি জ্বলছে না, ওনাকে একটু বলুন তো, একটু পরীক্ষা করে যেতে। লোকটা আর কি বলবে, যাও পরীক্ষা করে এসো। কিন্তু সেখানে গিয়ে অজয়নকে সহ্য করতে হয় এক মহা যন্ত্রণা। লক্ষ্মী বারবার অজয়নের গায়ে সরে আসছে, এদিকে পাশে ওই লোকটা দাঁড়িয়ে। কি আর করার, সহ্য করতে হবে। অজয়ন লোকটাকে বলে, আচ্ছা আঙ্কেল, আমার জন্য একটু জল নিয়ে আসুন তো। লোকটা বলে, হ্যাঁ আমি এটাই ভেবেছিলাম, আর এজন্যই তো আমি জল সাথে করেই নিয়ে এসেছি। হ্যাঁ, লোকটা একটু বেশি ভেবে রাখে আর কি। যাক, জল খেলো। এখন হঠাৎ করে লক্ষ্মী অজয়নকে কিস করে বসে। সে তো পুরোপুরি চমকে ওঠে। তখন লোকটা বলে, আহা, শখ খেয়েছো বুঝি? হ্যাঁ, এভাবেই শখ খেতে খেতে একদিন অভ্যস্ত হয়ে যাবে, চাপ নিও না। কিন্তু লোকটা তো জানে না তার শখ খাওয়ার পিছনের কারণটা কি। অজয়ন কাজের পাশাপাশি টিউশনি করায়। পরের দিন দুইজন পুলিশ এসে জানায়, তুমি দামোদরের বাড়িতে মোটর ঠিক করতে গিয়েছিলে, তাই না? মোটরটা কাল রাতে চুরি হয়ে গেছে, আর তার জন্য তোমাকে সন্দেহ করা হচ্ছে। তারা বলে যায় কাল সকালে থানায় দেখা করতে।
যাই হোক, ছেলে মেয়েদের সামনে ভালোই অপমানিত হয়। ইনি হলেন সুদেব, বলা চলে এই গ্রামেরই সন্তান। অজয়নেরও ভালো পরিচিত, কিন্তু তাদের মধ্যে সম্পর্ক ভালো ছিল না। সে এখানে এসেছে একটা টিভি প্রোগ্রামের জন্য। গ্রামের মন্দিরকে নিয়ে একটা টিভি প্রোগ্রাম করতে চাই, আর এজন্যই তার এখানে আসা। আর এ হলো সুরেশ। বেশ কয়েকদিন বাড়ির বাইরে ছিল, মানে তার বাবা সবসময় তাকে দিয়ে কাজ করায়। আর তাছাড়া কি করবে, বেকার ছেলে, কিছু তো একটা করবে। আর হ্যাঁ, এই হলো তার বাবা। এদিকে অজয়ন সুরেশকে বলছে, আরে কোথায় ছিলি এতদিন, কোনো খোঁজ খবর নেই। সুরেশ বলে, আরে থাকবে কিভাবে, সারা ভারত ঘুরে এলাম, তোদের কথা মনে পড়ছিল তাই আবার চলে এলাম। তখন তার বাবা বলে, তো এলি যখন, যা ঘরে থালা বাসন আছে, ধো গিয়ে। সুরেশ রেগে মেগে বলে, তোমার থালা বাসন ধুতে ধুতে আমার মেরুদণ্ড বেঁকে গেছে, আমি এবার একটা চায়ের দোকান দেব, তোমার থালা বাসন তুমিই ধোও গিয়ে। যাই হোক, এখনকার মতো এই চ্যাপ্টার শেষ। সিন চলে আসে রাতে। দেখা যায় লক্ষ্মীর বাসায় সবাই টিভি দেখছিল। হঠাৎ করে তাদের টিভির চ্যানেলের সিগন্যাল চলে যায়। তখন লক্ষ্মী বলে, আমি যাচ্ছি অ্যান্টেনা ঠিক করতে। দেখা যায় অজন ওই অ্যান্টেনারের পাশে। হ্যাঁ, এবার বোঝা গেল অ্যান্টেনারের প্রকৃত ব্যবহার। আর এভাবেই প্রতিনিয়ত দেখা করে তারা। যাই হোক, লক্ষ্মীর সাথে দেখা করে সেখান থেকে অজন বাসায় ফিরে আসে। এমন সময় সুরেশ খবর নিয়ে আসে, মন্দিরে একটা বড় সড় দুর্ঘটনা ঘটে গেছে, তাকে দ্রুতই সেখানে যেতে হবে। অজয়ন সেখানে গিয়ে দেখে মন্দিরের ছাদ ভাঙা আছে। অজয়ন মন্দিরের ছাদে উঠে দেখে যে ওই প্রদীপটা আর নেই, অর্থাৎ প্রদীপটা চুরি হয়ে গেছে। আর হ্যাঁ, মানিয়াম প্রথমে যে প্রদীপটা চুরি করেছিল মন্দির থেকে, সেটা কিন্তু ফিরিয়ে দিয়েছিল, কিন্তু ওই প্রদীপটা নকল ছিল। অর্থাৎ মানিয়াম মন্দির থেকে যে প্রদীপটা চুরি করেছিল সেটা নকল ছিল। আর এটা যে নকল প্রদীপ সেটা কুঞ্জি গেলেও জানতে পেরেছিল। ওই রাজার জামাই যে বার্তা পাঠিয়েছিল সেটাতে লেখা ছিল যে ওই প্রদীপটা নকল। তবে ওই আসল প্রদীপটা মানিয়াম ওই রাজমহল থেকে চুরি করে আনতে একটা মহাপরিকল্পনা করে, এবং একসময় সেটা সফলও করে ফেলে, যেটা আমরা পরে দেখতে পাবো। আর এখন ওই প্রদীপটা যে নকল সেটা সুদেবও জানে। আর সে এটাও জানে যে ওই আসল প্রদীপটা মানিয়ামি জানে যে কোথায় আছে। তবে সে তো এখন মারা গেছে, তবে কোনো সূত্র হয়তো রেখে গেছে। আর এজন্যই সুদেব পরিকল্পনা করে অজয়নকে ওই মন্দিরে ডেকে আনে সুরেশের দ্বারা। এবং অজয়ন যে ওই মন্দিরের ছাদে উঠেছিল, সুদেব সেটার ভিডিও করে রাখে, অর্থাৎ অজয়নকে ফাঁসানো হয়েছে। এখন ওই ভিডিও যদি গ্রামবাসীকে দেখানো হয় তাহলে অনেক বড় একটা দুর্ঘটনা ঘটে যাবে। তবে সুদেব ওই ভিডিওটা কাউকে দেখাবে না, যদি ওই আসল প্রদীপটা খুঁজে বের করতে পারে। এখন অজয়ন তো ভালোভাবেই ফেঁসে গেছে, কি আর করার। আচ্ছা, আমরা তো এই পর্যন্ত বুঝলাম, কিন্তু এটা কি জানি মানিয়াম ওই প্রদীপটা চুরি করেছিল কেন? কোনো একটা কারণ তো থাকা উচিত, তাই না? আসলে মানিয়াম ছিল নিম্নবর্ণের, তথাকথিত নিম্নবর্ণের, আর এজন্য তথাকথিত উচ্চ বর্ণের লোকেরা তাদেরকে ওই মন্দিরে আসতে দিত না। ওই প্রদীপটা ছোঁয়া তো দূরের কথা, দর্শন পর্যন্ত করতে পারতো না। আর এই জাতপাতের সমস্যাটা হয়তো এখনও অনেক জায়গায় আছে। যাই হোক, একদিন ওই মন্দিরে মানিয়ামের স্ত্রী এবং ছোট মেয়েটা পশুর মতো অপমানিত হয়। আর সেদিনই মানিয়াম দৃঢ় প্রতিজ্ঞা করে যেভাবেই হোক প্রদীপটা নিজের কাছে নিয়ে আসবে। আর এজন্যই ওই মন্দির থেকে মানিয়াম প্রদীপটা চুরি করে আনে এবং পাহাড়ের এক গুহায় থাকতো এক কর্মকার, সেখানে নিয়ে যায়। মানিয়াম ওই কর্মকারকে প্রদীপটা দেখায়। তখন ওই কর্মকার প্রদীপটা দেখে বলে এটা নকল প্রদীপ। ওই প্রদীপটা যে ধাতু দিয়ে তৈরি করা হয়েছিল এটাতে সেই ধাতু নেই, কারণ ওই প্রদীপটা যে কর্মকারে বানিয়েছিল তারা এই কর্মকারের পূর্বপুরুষ ছিল। তাহলে ওই আসল প্রদীপটা তো ওই প্রাসাদেই রয়েছে, তাই না? তারা দুজনেই একটা মহা পরিকল্পনা করে ওই প্রদীপটা তুলে আনতে। তারা কোনো রকমভাবে ওই প্রাসাদ পর্যন্ত পৌঁছায়। তবে ওই প্রদীপ পর্যন্ত পৌঁছানো সহজ কার্য ছিল না, প্রত্যেকটা পদে মৃত্যুর ঝুঁকি। মানিয়াম এবং ওই কর্মকার কোনো রকমভাবে ওই প্রদীপের ঘর অবধি পৌঁছে যায়। কিন্তু এই দরজা একটু অদ্ভুত টাইপের। এই দরজায় যে তালা ব্যবহার করা হয়েছে, যদি এই তালা ভুলভাবে পরিচালনা করা পড়ে তবে যে পরিচালনা করবে সে মহা বিপদে পড়বে। কিভাবে? মানিয়াম তালা খোলার সময় একবার ভুল করেছিল, এজন্য তাকে সেখানে আটকে দেওয়া হয়েছিল এবং নিচ থেকে জল ছেড়ে দেওয়া হয়েছিল। আর এটা অটোমেটিক সিস্টেম ছিল। সে এমনই একটা অবস্থায় পড়ে যায়, যদি তালাটা খুলতে না পারে তাহলে সেখানেই তাকে মৃত্যুবরণ করতে হবে। তবে দ্বিতীয়বারের চেষ্টায় ওই তালাটা খুলতে পেরেছিল এবং ওই প্রদীপটা হাতে পেয়ে গিয়েছিল। এখন মানিয়াম ওই আসল প্রদীপটা নিজের কাছে রেখে নকল প্রদীপটা আবার মন্দিরে রাখতে যাচ্ছিল। আর পথেই গ্রামবাসীরা মানিয়ামকে ধরে ফেলে এবং মানিয়ামকে সেখান থেকে তাড়া করে এনে একটা পাহাড়ের ঝর্ণার কাছে নিয়ে আসে এবং গ্রামবাসী যে যার মতো মানিয়ামকে পাথর মারতে শুরু করে।
সেখানেই ওই প্রদীপটা রেখে মানিয়াম নিজেকে শেষ করে ফেলে। তবে মৃত্যুর সময় তার মধ্যে কোনো আক্ষেপ ছিল না, কারণ সে তো জানে আসল প্রদীপটা তাদের কাছেই আছে। তাহলে এখন মানিয়ামের স্ত্রী ওই আসল প্রদীপটা কোথায় রেখেছে একটু পরেই জানতে পারবে। এদিকে অজন দুশ্চিন্তায় পড়ে যায়, কোথায় খুঁজবে সেই প্রদীপটা। এদিকে মন্দিরের অনুষ্ঠান বাকি আছে মাত্র 2 দিন, আর এই 2 দিনের মধ্যেই তাকে খুঁজে বের করতে হবে। অজন তার মায়ের কাছে জানতে চায় দিদা কোনো সূত্র রেখে গেছে কিনা ওই প্রদীপটার জন্য, কিন্তু তেমন কোনো সাড়া পেল না। তবে তার দিদার কাছে এক ধাতুর তৈরি কচ্ছপ ছিল, এটা অজনের হাতে দেয়। আর ওই কচ্ছপটা হাতে নিয়েই অজন এবং তার বন্ধু সুরেশ বেরিয়ে পড়ে ওই প্রদীপটা খুঁজে বের করতে। তবে সমস্ত বন জঙ্গল ঘুরে প্রদীপের কোনো হদিশ পেল না। একসময় অজন মনে করে এই কচ্ছপটা তার কোনো কাজেই আসবে না, এজন্য সেই কচ্ছপটা ফেলে দেয়। আর এদিকে ওই রাতে অজন লক্ষ্মীর সাথে দেখা করতে যায়, কিন্তু সেখানে সবাই অজয়নকে দেখে ফেলে এবং চোর তকমা দিয়ে তাকে মারার পরিকল্পনা করে। অজন প্রাণ ভয়ে পালাতে থাকে এবং পালাতে পালাতে অজন সেই জায়গায় আসে যেখানে অজয়নের দাদু নিজেকে শেষ করেছিল। আর ঠিক সেইভাবেই গ্রামের সকলেই অজয়নের উপরে আঘাত করতে থাকে এবং তাকে আহত অবস্থায় ওই পাহাড় থেকে ফেলে দেয়। এবং এর পরের দৃশ্যেই দেখতে পাই অজন একটা ঢালে আহত অবস্থায় পড়ে আছে এবং তার পেটে একটা কাটারি গেঁথে আছে। সেটা বের করে দূরে ছুঁড়ে দেয় এবং দেখা যায় যে ওই কাটারিটা আবার তার কাছে ফিরে এসেছে এবং সেখানে ওই কচ্ছপটাও ছিল। তখন অজনের সন্দেহ হয় এখানে কোনো একটা কারণ তো আছে। আচ্ছা, তোমাদের কি মনে পড়ে অজনের দিদা কেন এখানে প্রার্থনা করতে আসতো? কারণ এখানেই তো ওই প্রদীপটা লুকিয়ে রাখা হয়েছে। আর অজন সেখানেই ওই প্রদীপটা খুঁজতে শুরু করে। সেখানে দেখে জলের নিচে একটা রহস্যজনক পাথর, কিন্তু সেটা খোলা যাচ্ছে না। এমন সময় তার সামনে দিয়ে একটা কচ্ছপ সাঁতরে যাচ্ছে। তখন সে চিন্তা করে হয়তো সেই কচ্ছপটার সাথে এই পাথরের কোনো সম্পর্ক আছে এবং ওই কচ্ছপটা এনে পাথরের উপরে বসাতেই পাথরটা খুলে যায় এবং ওই প্রদীপটা অজন হাতে পেয়ে যায়। পরে অজনের মা ওই মন্দিরে প্রদীপটা প্রতিষ্ঠিত করে। আর এদিকে অজন সুরেশের কাছে একটা চিঠি রেখে যায় এবং লক্ষ্মীর বাবাকে দিতে বলে। মোট কথা অজন লক্ষ্মীকে নিয়ে হাঁটা লাগাইছে। আসলে প্রথমে হাঁটা লাগাইছে লক্ষ্মী এবং তার পিছে পিছে অজন, কারণ ট্রেনের ইঞ্জিন যদি রওনা দেয় বগি তো আর বসে বসে সিনেমা দেখবে না, তাই না? যাই হোক, আজকের গল্পটা এ পর্যন্তই। তো এদিকে দুরন্ত এক্সপ্রেস চলতে থাকুক, তোমরা সেই সুযোগে ভিডিওটা একটা লাইক দিয়ে দাও। তো দেখা হচ্ছে পরে একটা ইন্টারেস্টিং গল্প নিয়ে, সে পর্যন্ত বাই।